নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি জনগণমন। বাংলাদেশে টার্গেট সংখ্যালঘুরা, হিন্দু সহ সংখ্যালঘুদের উপরে লাগাতার নির্যাতন চলছে সেখানে। আর সেই সঙ্গে ভুয়ো রাষ্ট্রদ্রোহিতার মামলায় সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। পদ্মাপাড়ে ভারত বিদ্বেষের এই আবহে আজ বাংলাদেশের বিদেশ সচিবের সঙ্গে বৈঠকে সংখ্যালঘু নির্যাতন নিয়ে কড়া বার্তা দিলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। এই পুরো বিষয় নিয়ে আলোচনা করবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিও রয়েছেন অতিথিরা। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারি, রয়েছেন তৃণমূল সমর্থক ভাস্কর সিংহ রায়, রয়েছেন কংগ্রেসের তরফ থেকে সুস্মিতা বিশ্বাস, রয়েছেন আমাদের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ঈশানী নস্কর। প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায় আসার আগে ভারতের বিদেশ সচিবেরা যাওয়া এবং কড়া বার্তা দেওয়া ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে তুলে ধরবো। We also discussed some regrettable incidents of attacks on cultural, religious and diplomatic properties. We expect overall a constructive approach on all these issues by the Bangladesh authorities. বেছে বেছে হিন্দু সহ সংখ্যালঘুদের উপর অত্যাচার, মারধর, বাড়ি, দোকান, ধর্মীয় স্থানে ভাঙচুর, রাষ্ট্রদ্রোহের ভুয়ো মামলায় জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস, ইসকনকে নিশানা উগ্রপন্থী মৌলবাদীদের। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি বাংলাদেশে এখন সবচেয়ে বড় বিপর্যয়কারী হচ্ছে ইসকন। ইসকন হচ্ছে উগ্রবাদী এক সংগঠন। ইসকনকে যদি বাংলার জমিনে আগামী 2-1 দিনের মধ্যে নিষিদ্ধ না করা হয়, ইসকন আমাদের একটাকে ফেলছে, আমরা টার্গেট করে এদের একটাকে ফেলবো। কলকাতা দখলের অলীক কৌতুক বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তার। 4 দিনের মধ্যে আমরা কলকাতা হোল করে নেব। বাংলা, বিহার, ওড়িশা দখলের ডাকের পর এবার ত্রিপুরা সীমান্ত অভিযানের ডাক বিএনপির। পদ্মাপাড়ির চরমে ভারত বিদ্বেষের বিষ। ওপার বাংলায় নিরাপত্তাহীনতায় ভুগছেন হিন্দু সহ সংখ্যালঘুরা। এই আবহেই ঢাকায় দাঁড়িয়ে ইউনূস সরকারকে কড়া বার্তা দিলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। ঢাকার পদ্মা ভবনে সে দেশের বিদেশ সচিবের সঙ্গে প্রায় 2 ঘন্টার বৈঠকে বাংলাদেশের সংখ্যালঘু সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন ভারত সরকারের দূত। We also had the opportunity to discuss certain recent developments and issues, and I conveyed our concerns, including those related to the safety and welfare of minorities. We also discussed some regrettable incidents of attacks on cultural, religious and diplomatic properties. সুনামগঞ্জ থেকে গোপালগঞ্জ, হিন্দু সহ সংখ্যালঘুদের উপর লাগাতার আক্রমণ, ধর্মীয় স্থানে ভাঙচুর, মহিলাদের বাজারে প্রবেশে নিষেধাজ্ঞার তালিবানি ফতোয়া, বঙ্গবন্ধুর জন্মভূমিতে উল্লাসে মেতেছে উগ্রপন্থী জল্লাদরা। ভুয়ো রাষ্ট্রদ্রোহের মামলায় সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছে বাংলাদেশের পুলিশ। এমনকি মারধর ও হুমকির জেরে কোনো আইনজীবী পাননি চিন্ময় কৃষ্ণ। এই অরাজকতার মধ্যেই পদ্মাপাড়ে পালা বদলের পর সোমবার ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম কূটনৈতিক স্তরে বৈঠক হলো। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার তা ঢাকতে ঢাকার লাগাতার মিথ্যাচার এবং চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারিতে নয়াদিল্লি যে অসন্তুষ্ট, এদিন সে দেশের বিদেশ সচিবের সঙ্গে বৈঠকে তা স্পষ্ট করে দিলেন ভারতের বিদেশ সচিব। সে দেশের মাটিতে দাঁড়িয়ে সংখ্যালঘু সুরক্ষায় ঢাকার সক্রিয় পদক্ষেপের দাবিও করলেন বিক্রম মিস্ত্রি। এদিন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গেও বৈঠক করেন ভারতের বিদেশ সচিব। এরপর ইউনূস সরকার মিথ্যাচার ছেড়ে সংখ্যালঘু সুরক্ষায় এবং সে দেশের অরাজকতার পরিস্থিতির মোকাবিলায় সক্রিয় ব্যবস্থা নেয় কিনা সেদিকেই নজর থাকবে গোটা বিশ্বের। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আসবো আলোচনা এই পুরো বিষয় নিয়ে। ঈশানীদি, প্রথমে আপনার কাছে আসবো। ভারতের বিদেশ সচিব গিয়ে পুরো বিষয়ে আলোচনা, একেবারে স্পষ্ট বার্তা বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর যে আক্রমণ হচ্ছে তা বন্ধ করার জন্য, এবং ভারত যে অসন্তোষ প্রকাশ করেছে তা স্পষ্ট করে দিয়েছে। ভারতের তরফ থেকে চাপ এবং আন্তর্জাতিক কূটনৈতিক মহল থেকে চাপ, আপনার মনে হয় বরফ গলবে? দেখুন, ইউনূস সরকারকে তো এবারে বুঝতে হবে যে ব্যাপারটি একটুখানি জটিল হয়ে গেছে এবং আন্তর্জাতিক দিক থেকেও কিন্তু এবারে বাংলাদেশের যে পরিস্থিতি, যে অরাজকতা এবং যে নরসংহার চলছে, সেটা একটা জায়গায় কিন্তু সে দাঁড়িয়েছে যেখানে এখন
দরকার আছে ইউনিশ সরকারের এই পরিস্থিতির থেকে কিভাবে বেরিয়ে আসা যায় এটার ভাবনা চিন্তা করার মধ্যে। এটা প্রত্যাশিত যে ভারতের সচিব যিনি গেছেন তিনি এই বিষয় নিয়ে আলোচনা করবেন বা এই ধরনের একটা বার্তা দেবেন এবং সেটা যথার্থই দিয়েছেন। কিন্তু মুশকিল হচ্ছে যে ইউনিশ সাহেবকে ঠিক করতে হবে যে তার প্রাধান্যটা কোনটা। তিনি একটি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে রয়েছেন এবং তার দায়িত্বে পড়ে যে নতুন যে ব্যবস্থা আসবে তার তিনি গোড়াপত্তন করবেন। তিনি সেই গোড়াপত্তন করতে গিয়ে এই যে প্রতিক্রিয়াশীল গোষ্ঠীগুলো দাঁড়িয়ে পড়েছে এবং এখন দেখা যাচ্ছে এটা দিনোত্তর বাড়ছে, তার সঙ্গে বিএনপিরও পরিস্থিতি এখন আমরা দেখতে পাচ্ছি বিএনপি যেভাবে একেবারেই ভারত বিরোধী একটা অবস্থান নিয়েছে, কাজে একটা মাইনরিটি বিরোধী অবস্থান হয়েছে এবং একটা ভারত বিরোধী অবস্থান, কোথায় দুটো গিয়ে এক হয়ে গেছে। এবং সেই জায়গাটার থেকে এবার ইউনিশ সরকারকে ঠিক করতে হবে সেই প্রাধান্যটা কি, দেশের নতুন করে গোড়াপত্তন করবেন নাকি এই প্রতিক্রিয়াশীল গোষ্ঠী এবং ভারত বিরোধী যে এই মানে একটা বিদ্বেষের যে পরিবেশ তৈরি হয়েছে সেইটার সঙ্গতে তিনি চলতে থাকবেন। এটাকে তেনাকে ঠিক করতে হবে, অপেক্ষা করতে হবে এবং আমরাও তাকিয়ে রয়েছি সেই দিকে। তরুণ, একেবারে সরাসরি যে প্রসঙ্গটা উঠে এসেছে, আমরা বারবার দেখেছি জবে থেকে আবার নতুন করে উত্তেজনা ছড়ায় নভেম্বর মাস থেকে সংখ্যালঘুদের উপরে আক্রমণের বিষয়। ভারতের তরফ থেকে একটা স্পষ্ট বার্তা যাক, বিদেশ মন্ত্রকের তরফ থেকে একটা কড়া বিবৃতি আসুক, এটা সবাই প্রত্যাশা করেছিল। সেই জায়গায় বিদেশ সচিবের যাওয়া তোমার মনে হয় যে কোথাও একটা ইঙ্গিত দেবে এবং বাংলাদেশ আলটিমেটলি চাপের কাছে কোথাও একটা ব্যবস্থা নেবার চেষ্টা করবে বলে মনে হয়? দেখো, এটা মানে অনেক লাইটার নোট যে বলে ভগবান, মানে আমরা বিশ্বাস করি, ঈশ্বরে বিশ্বাসী, তো বিভিন্ন ভগবান জায়গায় মানুষও ঈশ্বর তৈরি করেছিল। বাংলাদেশ এমন একটা দেশ, এটা মনে হয় ভগবান নিজের বিনোদনের জন্য তৈরি করেছিল। কেন বলছি? একটা দেশ ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে। আগে গত বছর আগের ঘটনা, যখন ঝামেলা চলছিল, গভর্নমেন্ট ছিল একটা, তখন ওদের ফুয়েলের এতটা ক্রাইসিস হয়ে যায় যে সপ্তাহে এক পেট্রোল পাম্প প্রতিদিন খোলা রাখা সম্ভব হয়নি, মাঝে মাঝে খোলা থাকতো। এনার্জি ক্রাইসিস ছিল, যা ইস্যু ছিল সেগুলো একটা বড় খারাপ দিকে যাচ্ছিল। তারপর একটা মানে বেকার একটা ইস্যু নিয়ে অভ্যুত্থান সকল বাংলাদেশ 3 নম্বর বার স্বাধীনতা পেয়েছে, 4 নম্বর বার খুব সম্প্রতি পাবে বলে আশা করি আমি। এরকম পাওয়ার পর একটা ইউনিশ সরকারে আসলো, সরকার যদিও দো লিগাল গভর্নমেন্ট অ্যাজ পার দেয়ার ওন কনস্টিটিউশন, সেখানে আসার পর এইসব টার্গেটেড কিলিংগুলো হতে লাগলো। জামাত এবং বিএনপি যে একে অপরের এগেনস্টে ছিল, তারা এক হয়ে একটা টার্গেটেড একটা অ্যাটাক করতে লাগলো মাইনরিটির ওপর। কেন? কারণ আছে এখানে একটা কারণ হচ্ছে, দেখো, দেশ যখন ডুবে যাচ্ছে, ইকোনমিক ক্রাইসিস চলছে, তখন মানুষকে ভোলানোর জন্য কিছু তো লাগবে। তো মানুষকে ভোলানোর জন্য এই কীর্তিগুলো হলো। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অলরেডি তাদের স্টেটমেন্ট আগে ইস্যু করেছিল। আবার একটা স্টেটমেন্ট ইস্যু করার থেকে ভারত সরকার মনে করেছে তাদের বিদেশ সচিবকে পাঠানো। তিনি গেছেন এবং ওই মাটিতে দাঁড়িয়ে বলে এসছেন যে এই অ্যাটাকগুলো সম্পর্কে কথা হয়েছে। একটা সিম্পল লজিক দেখো, আমি যদি স্বাধীনতার সময় থেকে বলি, দেশভাগের সময় থেকে বলি, যখন ইস্ট পাকিস্তান ছিল, মানে গান্ধী লিয়াকত চুক্তি, এবং সেখান থেকে মাইনরিটিদের প্রোটেকশনের কথা ছিল। ইট ওয়াজ দ্য ভিশন অফ মহাত্মা গান্ধী যে এই দেশে যদি কোনো মাইনরিটির ওপর অত্যাচার হয়, তার প্রোটেকশনের দায়িত্ব ভারতবর্ষের। মাইনরিটির কিছু হলে ভারতবর্ষ দেখবে। পুরো পৃথিবীতে যেখানে হিন্দুরা আক্রান্ত হবে, তারা ভারতবর্ষের দিকে তাকাবে, সেটাই স্বাভাবিক, এবং ভারতবর্ষ বরাবর পাশে দাঁড়িয়েছে। আর একটা লাস্ট আমি জিনিস বলবো, দেখো, তফাৎ আছে দুটো দেশের। কেউ মৌলবাদী উন্মাদ হয়ে গেলে, মৌলবাদীদের হাতে ক্ষমতা গেলে কি হয়, তার বড় এক্সাম্পল ধরুন চিন্ময় কৃষ্ণ দাসের ক্ষেত্রে আমরা দেখলাম তিনি সিম্পল লিগাল রাইট যেটা ইউএন গ্যারান্টি করে সেটা তিনি পেলেন না। উল্টো দিকে আমরা যদি আমাদের দেশে দেখি, আমাদের দেশে কাসাবের মতো একজন, তিনিও আইনি সহায়তাটা পায়। এই দেশটা আমি আবার বলছি, মে গড ব্লেস বাংলাদেশ। আর এরা যারা লাফালাফি করছে, আমি সিম্পল বলছি, দেখো, বাংলাদেশের সাথে যুদ্ধ পরিস্থিতি নেই ভারতের। যদি কোনোদিন হয়, আমার মনে হয় না ভারতবর্ষকে যুদ্ধে যেতে হবে। ফারাক্কা আছে, তিস্তা আছে, এই দুটো বাংলাদেশকে সামলে নেবে। সুস্মিতাদি, ভারতের তরফ থেকে ইতিমধ্যে বার্তা দেয়া শুধু নয়, একেবারে বিদেশ সচিবের উপস্থিতি, অর্থাৎ একটা চাপের জায়গা বাংলাদেশের ওপরে তৈরি হলো, বা আগে থাকতেই আন্তর্জাতিক মহল থেকেও যদি আমরা দেখি নানান বার্তা আসছিল। কোথাও কি মনে হয় সমস্যার সমাধান হবে? অর্থাৎ বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে যে আক্রমণ চলছে, সেই জায়গা থেকে স্বাভাবিক পরিস্থিতির দিকে এগোতে পারে না। আজকে যে বিদেশ সচিব গেছে, এটা তো যাওয়ার দরকার ছিল। তার কারণ হচ্ছে, আজকে বাংলাদেশে আমরা যে উন্মাদনা দেখতে পাচ্ছি, মৌলবাদীদের যে উন্মাদনা, এই উন্মাদনা এবং এই যে আস্ফালন, এর ফলে দুটো রাষ্ট্রে মানে দেশের মধ্যে যেভাবে আজকে একটা মানে অস্থির পরিবেশ তৈরি করেছে, এই অস্থির পরিবেশকে আমরা যাতে সঠিকভাবে
একটা জায়গায় নিয়ে আসতে পারি, তার জন্য আমাদের বিদেশ সচিবের যাওয়া খুব দরকার ছিল। এবং আমরা বারংবার বলছি যে আজকে যেখানে বারংবার আমরা শুনছি আজকে সংখ্যালঘুরা আক্রান্ত এবং সংখ্যালঘুদের আজকে হিন্দুদের বাড়ি ঘরদোর পুড়িয়ে দেওয়া হচ্ছে, দোকান ভেঙে দেওয়া হচ্ছে, তাদেরকে পিটিয়ে মেরে ফেলা পর্যন্ত হচ্ছে, আজকে মন্দির ভেঙে ফেলা হচ্ছে, মন্দিরের বিগ্রহ ঠাকুর মানে ভগবানের বিগ্রহ ভেঙে ফেলা হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি যে আজকে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি মোকাবেলা করার জন্য ভারতবর্ষের অবশ্যই কঠোর একটা পদক্ষেপ নেওয়া উচিত। সেই জায়গায় আমরা কি দেখতে পেলাম যে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী দুজনে পুরো নীরব। আমরা চাইছিলাম যে ওনারা কিছু একটা বিবৃতি দিক কিংবা সংসদে। বিদেশ সচিব তো গেলেন না, আমি এটা বলছি আজকে বিদেশ সচিবকে আমি প্রথমেই শুরুটা ক্লিক করলাম যে বিদেশ সচিবের যাওয়া দরকার ছিল, এইটাই দরকার ছিল। কিন্তু আমরা তার থেকেও বেশি আমরা প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এক্সপেক্ট করেছিলাম যে তারা হয়তো কিছু বলবেন। তারা সংসদে আজকে শীতকালীন অধিবেশন চলছে, সংসদে শীতকালীন অধিবেশনে সাংসদদেরকে তাদের কি মানে এজেন্ডাটা কি তার সেটার সম্বন্ধে তারা আলোচনা করবেন। তারা কোনো কিছুই সেটা আলোচনা করলেন না, আমরা দেখলাম। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এবং তার সাথে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এখন আস্তে আস্তে মুখ খুলছেন যখন শুনেছেন যে কলকাতা 4 দিনের মধ্যে দখল করবে, এরকম একটা বিবৃতি, হাস্যকর বিবৃতি আমরা শুনতে পেলাম। আমাদের আজকে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আজকে বাংলাদেশে যদি কোনো অস্থির পরিবেশ তৈরি হয় তাহলে সবচেয়ে বেশি ভাবে এফেক্টেড হব কিন্তু আমরা পশ্চিমবঙ্গ এবং তার সাথে নর্থ ইস্টের যে রাজ্যগুলো আছে সেগুলো। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের তো ভাবতে হবে আমাদের আর্থসামাজিক নীতি যে জায়গায় দাঁড়িয়ে আছে, আজকে জিডিপি গ্রোথ যেভাবে বেড়ে চলেছে, আজকে যেই পরিস্থিতি, আজকে সেই পরিস্থিতিতে আমাদের দেশে যদি আরও অনুপ্রবেশকারীরা ঢুকতে থাকে তাহলে সেই অনুপ্রবেশকারীদের আমরা জায়গা দিয়ে আমাদের তারপরে ভবিষ্যতে আর্থসামাজিক অবস্থা কি দাঁড়াবে সেই জায়গায় একটা ভাববার বিষয় আছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সংখ্যালঘুদের উপরে বাংলাদেশে যেভাবে তাদের উপরে নির্যাতন চলছে, এই সংখ্যালঘুদের উপরে কেন নির্যাতন চলবে? আজকে আমাদের ভারতবর্ষে আজকে তো আমরা সংখ্যালঘুদের উপরে এই নির্যাতন কোনোদিনও বরদাস্ত করব না। আমরা সবসময় বলে এসেছি ইউনিটি ইন ডাইভার্সিটির কথা, আমরা বলে এসেছি যে আমরা হিন্দু একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। ভারতের বিদেশ সচিব গিয়ে তো সেই কড়া বার্তাই সুস্মিতা দি দিলেন, একদম কড়া বার্তা দিয়েছে, অবশ্যই কড়া বার্তা দিয়েছে। সেটাই আমি তোমাকে প্রথমেই বললাম, এটা যাওয়া দরকার ছিল। এবং তারা যে আস্ফালন করছে এবং তারা চিন্ময় কৃষ্ণ দাসের একটা ধিক্কারজনক ঘটনা শিলাজিৎ, যে আজকে চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে কোন একটা উকিলকে দাঁড়াতে পর্যন্ত দিল না, আজকে তাকে আইনি সহায়তাটা পর্যন্ত পেল না। যেখানে যেটা তরুণ যদি বললো, আমি আবার সেটা রিপিট করতে বাধ্য হচ্ছি যে কাসবের মতো লোকেরাও আমাদের দেশে সেখানে আইনি সহায়তা পায়। এবং আজকে যেভাবে সংখ্যালঘুদের প্রত্যেকটা মন্দির ভাঙছে, এটা কিন্তু সত্যি একটা চিন্তার বিষয়। তার ফলে আমাদের দেশে কিন্তু একটা অস্থির পরিবেশ তৈরি হতে পারে। দেশের অস্থিরতার প্রসঙ্গ কেন বলছেন আমরা জানার চেষ্টা করব। ভাস্করদা, দেখুন, আমরা এই যে আলোচনাগুলো আজকে করছি, আজকের মধ্যে ডেভেলপমেন্ট এটাই যে আজকে বিদেশ সচিবের সঙ্গে ওখানে একটা বক্তব্য বা রেখেছেন। দেখুন, বাংলাদেশ 1971 সালে স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশের গণতন্ত্রের যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিসটা বহু ক্ষেত্রে দেখা গেছে যে এটা মানে হয়নি। এরকম হয়েছে যে শেখ মুজিবুর রহমান খুন হয়েছেন, তার বাড়িতে লুট হয়েছে, সামরিক অভ্যুত্থান হয়েছে। গণতন্ত্রের প্র্যাকটিস যেটা বলে সেটা ভারতবর্ষে যতটা হয়েছে সেটা বাংলাদেশে হয়নি। এবং পরবর্তীকালে আমরা দেখেছি ভারত বিরোধী একটা মনোভাবের ফলে ওখানে বিভিন্ন সময় ভারত বিরোধী একটা মনোভাবের অভ্যুত্থান হয়েছে। বিভিন্ন সময় হয়েছে। আপনাকে একটা জিনিস বলতে হবে যে আপনি কোনো জিনিস আজকে বাংলাদেশে বার্তা দিলেন, বাংলাদেশ কি সেই জায়গায় আছে এক্সিকিউট করার জায়গায়? বিদেশ সচিব গিয়ে ভারতবর্ষের বক্তব্য বা হিন্দুদের ওপরে বা সংখ্যালঘু মানুষের ওপরে আক্রমণ না খাওয়া বিভিন্ন বিষয়ে বার্তা দিয়েছেন। সেই বার্তাটা এক্সিকিউট করার জায়গাতে কি মোহাম্মদ ইউনূস আছেন কিনা, ওখানের কেয়ারটেকার গভর্নমেন্ট আছেন কিনা, তাদের এই নিয়ন্ত্রণ আছে কিনা, পুলিশের ওপরে নিয়ন্ত্রণ, তারা কি চাইছেন, সেই জায়গাটাতে আমরা এখনো জানি না। যে কমিটি তৈরি হয়েছিল সেই কমিটি কি কাজ করছে? আজকে যে সংরক্ষণ বিরোধী আন্দোলনের ফলে তারপরে যেখানে শেখ হাসিনা চলে যাওয়ার পরে উনি এখনো প্রধানমন্ত্রী হিসাবে রেজিগনেশন না দিয়ে চলে যাওয়ার পরে মোহাম্মদ ইউনূসকে যে দায়িত্ব দেওয়ার পরে তারপরে সেই কমিটির বক্তব্য আমরা জানতে পারছি না। আমরা দেখতে পাচ্ছি কি কিছু মানুষের উস্কানিমূলক বক্তব্য, হাস্যকর বক্তব্য সোশ্যাল মিডিয়ায়। তাহলে ভারতবর্ষ আগামী দিনে এই বার্তা দেওয়ার পরেও যদি বাংলাদেশের অবস্থার
উন্নতি না হয়, সংখ্যালঘুদের ওপরে এই সমস্যাগুলো চলে এবং মানে অদ্ভুত টাইপের মানে দিল্লি দখল করে নেবো ইত্যাদি ইত্যাদি, সেগুলো অপ্রাসঙ্গিক, মানে যেগুলো হাস্যকর, সেই ঘটনা যদি চলতে থাকে তাহলে ভারতবর্ষে কি হবে? যেটা ফেলিওর, আজকে বাংলাদেশের এই জায়গায় পৌঁছানোর আগে আমাদের ইন্টেলিজেন্স এই পার্শ্ববর্তী রাষ্ট্রের এই পরিস্থিতির উদ্ভব হতে চলেছে, এই বার্তা কি ভারতবর্ষের কাছে ছিল? কারণ আমি তরুণ জ্যোতির সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করব, স্বামী রামানন্দের বক্তব্য শোনাবো এবং তারই সঙ্গে এরপর যে প্রসঙ্গটা নিয়ে আমি আমার অতিথিদের কাছে আসবো, মূলত মৌলবাদের প্রসঙ্গ। এই মৌলবাদের প্রসঙ্গ কেনই বা উঠে আসছে এবং তারই সঙ্গে ভাস্করদা যেটা বলছেন যে বাংলাদেশে যে সংখ্যালঘুরা বলছেন তাদের নিরাপত্তা দেওয়ার গাইডলাইন, রূপরেখা বা কি ঠিক করা হচ্ছে বা আদৌ করা হচ্ছে কিনা, তার বার্তা সামনে আসছে কিনা সেটা আমরা জানবো। কিন্তু স্বামী রামানন্দ তিনি ঠিক কি বলেছেন? তিনি বাংলাদেশে গিয়েছিলেন কিন্তু ফেরত আসতে বাধ্য হলেন, কেন, কি বলেছেন আমাদের শোনাবেন। আমি এই জীবনে প্রথমবার মানে 24টা ঘন্টা মৃত্যু ভয় বা সম্মান ভয় এই দুটো নিয়ে যে মানুষ বেঁচে থাকতে পারে, এইটা আমি প্রথম জীবনে প্রত্যক্ষ করলাম বাংলাদেশে গিয়ে। বাংলাদেশের মিলিটারি, স্থানীয় পুলিশ এবং ডিজিবিকেও আমি দেখলাম যশোরেশ্বরী মন্দিরে তারা রয়েছেন। আমরা যেতেই মানে তারা বিভিন্ন রকম প্রশ্ন করা শুরু করলো। আমি ওদেরকে দেখালাম যে আমি তো বৈধ পাসপোর্ট ভিসা নিয়েই আমি এসেছি, আমি জানি না তারা হিন্দু না মুসলমান। আমাকে এসে উপদেশ দিল যে আপনি কিন্তু ইন্ডিয়া থেকে এসছেন, বলবেন না চিন্ময় প্রভুর কি অবস্থা হয়েছে জানেন তো, আপনাকে কিন্তু পুলিশ তুলে নিয়ে গিয়ে চলে যাবে। ইতিমধ্যেই বক্তব্য তুলে ধরলাম। আর একটা গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে, মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের বিদেশ সচিবের যে গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছিল সেই বৈঠক ইতিমধ্যেই শেষ হয়েছে। ঈশানীদি, আপনার কাছে আসবো। উগ্র মৌলবাদের প্রসঙ্গ কেন বারবার করে চলে আসছে? 5ই আগস্ট যে কারণে আন্দোলন এবং তারপর আমরা দেখলাম যে বাংলাদেশে একটা পরিবর্তন হলো, কোথাও তো একটা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার কথা, কিন্তু উগ্র মৌলবাদ কেন এই প্রসঙ্গ উঠে আসছে বা কেন সেই ছবি দেখা যাবে? ঈশানীদি, সেটাই তো আপনার মনে আছে যে যখন এই আন্দোলনটা হয়েছিল, এখানেও আমরা আলোচনা করেছিলাম, তখন ওখানকার অতিথিদের সঙ্গে যখন আলোচনা হয়েছিল একটা জিনিস যেটা বোঝা গেছিল, তারা একটা প্রগতিশীল ব্যবস্থার আশায় আন্দোলন করেছিলেন এবং ছাত্র আন্দোলন যথার্থভাবে হাসিনাজির যে অগণতান্ত্রিক যে পরিবেশ এবং যে নীতিগুলো ছিল তার বিরুদ্ধে খুব দানা বাঁধার ফলে তার একটা বিস্ফোরণ ঘটে। সেটা ক্যাটালিস্টটা হচ্ছে ওই সংরক্ষণ নীতিকে নিয়ে যে বিবাদটা ঘটেছিল। কিন্তু সেটা তো একমাত্র কারণ না, দিনের পর দিন এবং একটা পুরো প্রজন্মকে হাসিনাজি নির্বাচনে অংশগ্রহণই করতে দেয়নি, তাদেরও একটা রোষের জায়গা ছিল। কাজেই সেই জায়গাটা কাছে, কিন্তু উনি যখন সেখান থেকে চলে আসতে বাধ্য হলেন, একটা আমরা যেটা বলবো একটা ইন্টারিম সরকারকে কোনো রকমভাবে তৈরি করা হলো। কাজেই একটা অথরিটেরিয়ান সিস্টেম থেকে একটা ট্রানজিটরি ফেজে এখানে যাওয়া হচ্ছে। এবং আপনি দেখবেন যে বিভিন্ন জায়গাতে যেখানে এই ট্রানজিশনগুলো ঘটেছে সেখানে র্যাডিক্যাল ফোর্সেসের কীরকম বাড়বাড়ন্ত। আপনি আরব স্প্রিংকে মনে রাখুন মাথায়, আরব স্প্রিংয়ের পরে কিভাবে ইসলামিক ফোর্সেসগুলো হঠাৎ উঠে এসেছে এবং এটা অন্তর্বর্তী সরকারের দক্ষতার উপর নির্ভর করবে কিভাবে এই র্যাডিক্যাল ফোর্সেসগুলোকে তারা নিয়ন্ত্রণ করতে পারবে। কিন্তু এখানে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে ইউনূস সাহেবের যে সরকার, যে তত্ত্বাবধায়ক সরকার, তাদের কাছে সেই আমার আশঙ্কা সেই দক্ষতা এবং সেই স্পৃহাটা আছে কিনা এই ধরনের মৌলবাদী শক্তিগুলোকে নিয়ন্ত্রণ করা। এবং যেটা লক্ষণীয়, এই মৌলবাদী শক্তির পাশাপাশি বিএনপিও কিন্তু এই পুরো ব্যাপারটাতে আরো ইন্ধন দিচ্ছে। কাজে একটা রাজনৈতিক মৌলবাদের করছে লং মার্চ, মানে লং মার্চ আমরা মানে চীনে শুনেছি, লং মার্চ আমরা ব্রহ্মদেশে শুনেছি, এবারে লং মার্চ আমরা বাংলাদেশে শুনছি। এবং সেই লং মার্চটি মোটামুটি মানে পুরো ভারতের একটা অংশ দখল করে ফেলবে, কলকাতা, এগুলো বোঝাই যাচ্ছে এগুলো বাগাড়ম্বরতা, রাইট, বাগাড়ম্বরতা। কিন্তু এখানে একটা পয়েন্ট আমি এখানে বলতে চাই, এইটা রাজনৈতিক দলগুলি বা খুব প্রতিক্রিয়াশীল দলগুলির অবস্থান হতে পারে। এটা কি একটা সরকারের অফিশিয়াল অবস্থান হতে পারে? এটা কি অফিশিয়াল অবস্থান হতে পারে? সরকারিভাবে একটু বলিনি, সরকারিভাবে কি একটা ইন্টারিম সরকার যুদ্ধে যাবার ঘোষণা করতে পারে? এটা কি সম্ভব? এটা কি মানে নীতিগতভাবে, কূটনৈতিকভাবে, বাস্তবিকভাবে সম্ভব? অনেক ধরনের আন্তর্জাতিক নিয়ম আছে যেগুলোকে মাথায় রাখতে হবে বিফোর এন ইন্টারিম সরকার অ্যাকচুয়ালি। কাজে দিস অ্যান্ড নো ফার্দার, এই জিনিসটা ইউনিট সরকারকে এবারে স্পষ্ট করতে হবে। একদম একদম। তরুণজ্যোতি, ঠিক এখানেই প্রশ্ন, সেই জায়গাতে দাঁড়িয়ে কেন এই ধর্মীয় মৌলবাদের প্রসঙ্গ বা উস্কানির অভিযোগ যেটা আসছে সেটা সামনে আসছে বাংলাদেশে? না, খুব একটা সিম্পল হিসাব আসে। দিদি একদম যথার্থ বললেন, সম্ভব কি সম্ভব না প্রশ্ন তুললেন। দেখো, যখন পাওয়ার আসে তার সাথে কিছু লায়াবিলিটি আছে, রাইট? পাওয়ার উইদাউট লায়াবিলিটি থাকলে অনেক কিছু বলা যায়।
যেমন এই ইউনুস বাবু করছেন। তার কাছে তার কাছে পাওয়ার আছে, কোনো লায়াবিলিটি নেই, রেসপন্সিবিলিটিও নেই, কারণ তার, আমি আবার বলছি, তার পোস্টটা ফার্স্টলি হচ্ছে আনকনস্টিটিউশনাল। সেখানে একটা মজার জিনিস আছে এখানে। আমি 14 আগস্ট 2024 শেখ হাসিনার একটা মন্তব্য শুনছিলাম। তিনি বলেছিলেন যদি সেন্ট মার্টিন আইল্যান্ডটা যদি আমি দিয়ে দিতাম, আমি ডিপ স্টেটের কাছে সারেন্ডার করে ফেলতাম, তাহলে বাংলাদেশে এটা হতো না। যে কোটা আন্দোলনের কথা হচ্ছিল, সে কোটা আন্দোলনের অদ্ভুত মজা আছে, কি জানো তো? কোটা ছিল মুক্তিযোদ্ধাদের জন্য, সেই কোটা উইথড্র করে দেয় শেখ হাসিনা, সেটাকে একজন চ্যালেঞ্জ করে ওখানকার হাইকোর্টে, করে সেটাকে আবার রেস্টোর হয়, সেটাকে চ্যালেঞ্জ করে শেখ হাসিনা সরকার কিন্তু সুপ্রিম কোর্টে গেছিল। আমি 10 সেকেন্ড নেব, তুমি যেহেতু শেখ হাসিনার প্রসঙ্গ তুললে। ব্রিটেনে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ভার্চুয়ালি বার্তা দিয়েছেন ইউনুস সরকারের সবার একদিন বিচার হবে। চিন্ময় কৃষ্ণের গ্রেফতারি প্রসঙ্গে ইতিমধ্যেই তোপ দেখেছেন এবং সরকারি মদতেই সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, এ নিয়ে সরব হয়েছেন মুজিব কুরবানি ভার্চুয়ালি। এবার সুপ্রিম কোর্টে গেল শেখ হাসিনা, সুতরাং কোটার বিরোধী তো শেখ হাসিনাও ছিল, তাহলে আন্দোলনটা কেন হলো? এখানে একটা ম্যাজিক আছে, একটা অদ্ভুত ম্যাজিক। ডিপ স্টেটের অ্যাক্টিভিটি যেটা শেখ হাসিনা অভিযোগ করে, দেখো আমার পাশের বাড়িতে আগুন লেগেছে, আমি তো ঘুমিয়ে থাকতে পারি না। দিদি আছেন, দিদির বর্তমান জোট সঙ্গী যারা, মানে বামফ্রন্ট, 2011-তে বিধানসভায় দাঁড়িয়ে একটা কথা বলেছিলেন, সেটা আমি আজকে ভুলে গেলে তো ভুল হবে না, ইতিহাস ভুলে গেলে ভবিষ্যৎ ক্ষমা করে না, আমি বিশ্বাস করি সেখানে। মা মাটি মানুষ বিধানসভায় দাঁড়িয়ে বামফ্রন্টের তৎকালীন বিরোধী তারা বলেছিল মাটা এখন ওবামা হয়ে গেছে। কেন বলেছিল? ইউএস কনসুল জেনারেল ন্যান্সি পাওয়েল 2011-তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মিট করে। কেন মিটিংটা হয়েছিল কেউ জানে না। বামপন্থীদের দাবি ছিল যে 2011-তে মমতা বন্দ্যোপাধ্যায় পাওয়ার গেইন করার পিছনে এদের একটা অ্যাক্টিভ রোল ছিল, স্পন্সর করা হয়েছিল। কি প্রমাণ নেওয়া হয়েছিল এটা দিদি কোনো সময় তার জোট সঙ্গীর সাথে আলোচনায় বলে দেবেন। একটা নতুন নামও আসছে আজকে জানতে পারছি, ফোরাম অফ ডিপ্লোম্যাটিক লিডার ইন এশিয়া প্যাসিফিক। জর্জ সরোস বিশাল ফান্ডিং করে সেখানে। ইন্ডিয়া গভর্নমেন্টকে, ইন্ডিয়াকে ডিস্টেবিলাইজ করা তাদের ওয়ান অফ দ্য মেন এজেন্ডা। তার একজন ভাইস প্রেসিডেন্টের নাম হচ্ছে সোনিয়া গান্ধী। এগুলো কেন? আর আমি আবার বলছি, ভারতবর্ষ যে মানে বিপিন রাওয়াত ছিল তখন, মনে হয় তোমাদের, একটা 2.5 ফ্রন্টের ওয়ারের কথা বলেছিলেন। আমাদের বাইরের শত্রু যারা আছে, ওই 0.5 ভিতরের শত্রুগুলো আছে, যাদের পাওয়ার আছে, লায়াবিলিটি নেই। হতে পারেন ভারতীয় নামধারী একজন ভদ্রমহিলা বা ভদ্রলোক, কিন্তু বন্দে মাতারাম তো তিনি বলেন না, তার হয় বন্দে মাতারোম। যে বন্দে মাতারোম যারা বলে তাদের লক্ষ্যটাও তাই। আমরা একেবারে যে বিষয়ে রয়েছি, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, ঠিক সেই প্রসঙ্গে আসবো। ভাস্কর দাস, তার আগে সুস্মিতা দি। উগ্র মৌলবাদ কেন তাকে প্রশ্রয় দেওয়ার বিষয়ে প্রশ্ন, অভিযোগ উঠে আসছে। সুস্মিতা দি, দেখুন, একটু আগেই বিএনপির ভূমিকা নিয়ে কথা হচ্ছিল। আপনার মনে আছে কিনা জানি না শিলাজিৎদা, 2001 থেকে 2005 খালেদা জিয়ার যে পিরিয়ডটা, যেই টাইমে শাসন ক্ষমতা তাদের হাতে ছিল, সেই সময়ও কিন্তু এই সংখ্যালঘু মনোভাবাপন্ন একটি সরকার কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু দেখেছে। সে সময় দেখেনি এমন না। আজকে বাংলাদেশে যারা আন্দোলন করছে, মেনলি আপনি দেখুন এই আন্দোলনে আমরা দেখতে পাচ্ছি একটা সামনের দিক সারিতে ভূমিকা নিচ্ছে ছাত্র সমাজ। যে ছাত্র সমাজের আজকে আপনি 1971-এর ইতিহাসে 2005-এর, আপনি 5ই আগস্ট 2024-এর কথা বলতে চাইছেন না এখনকার পরিস্থিতির কথা? এখনকার পরিস্থিতি আমি বুঝি, যেখান থেকে এই অভ্যুত্থানটা হলো, যেখানে এই কোটা বিরোধী আন্দোলনটা শুরু হলো, ছাত্র সমাজের যে আন্দোলনটা শুরু হলো অগাস্ট মাসের 5 তারিখ থেকে, সেই জায়গায় দাঁড়িয়ে 5 তারিখে অবসান হলো এবং খালেদা জিয়া চলে গেল, হাসিনা চলে গেল, হাসিনা চলে গেল, শেখ হাসিনা। এই কথার এই জায়গাটা একটুখানি বলতে দিন। 1971 সালে ইন্দিরা গান্ধী যেভাবে পাকিস্তানকে বাধ্য করেছিল সেই সময়, যে আজকে পূর্ব পাকিস্তান থেকে আমরা দেখেছিলাম বাংলাদেশকে আলাদা করে দিয়ে আজকে কিন্তু পাকিস্তানের কোমর ভেঙে দিয়েছিল ইন্দিরা গান্ধী। এবং নট অনলি দ্যাট, সেই সময় 93,000 সৈন্যকে, এই যে বিজয় দিবস আবার আসছে, এই সরকারি বলছেন বার্তা দেওয়ার প্রসঙ্গ শুধু নয়, তারই সঙ্গে ব্যবস্থা নেওয়ার প্রসঙ্গ। আপনার নিশ্চয় মনে রয়েছে ঈশানীদি একটু আগে যে কথা বলেন, আন্তর্জাতিক বেশ কিছু নিয়ম রয়েছে যে শৃঙ্খলাগুলো মেনেই কিন্তু পরবর্তীকালে কোনো স্টেপ যে কোনো দেশকেই কিন্তু নিতে হবে। সুতরাং কোথায় দাঁড়িয়ে রয়েছে পরিস্থিতি এক, এবং তারই সঙ্গে রাজ্যেও এর আঁচ পড়ার বিষয় নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক বক্তব্য উঠে আসছে। এ নিয়েও আলোচনায় আমরা নজর রাখবো। একটা বিরতির পর জনগণমনতের সঙ্গে থাকবো।
জনগণমনে এবারে যেদিকে নজর দেব, একদিকে প্রতিবেশীকে কড়া বার্তা আর অন্যদিকে নিজের ঘরের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বান। বিধানসভার ভাষণে বাংলাদেশ ইস্যুতে কৌশলী মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে রাজনৈতিক দলের বিরুদ্ধে ফেক ভিডিও ছড়ানোর অভিযোগও তুলেছেন তিনি। আর এ নিয়ে সরব হয়েছেন শুভেন্দু অধিকারীও। বাংলাদেশের অশান্তির আজ রাজ্য রাজনীতিতে। পদ্মাপাড়ে সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় ফুঁসছেন গঙ্গাপাড়ের মানুষ। পথে নেমে প্রতিবাদে সরব বিজেপি সহ একাধিক রাজনৈতিক দল। এই পরিস্থিতিতে সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণে ফের উঠে এলো বাংলাদেশ প্রসঙ্গ। সংখ্যালঘু নির্যাতন প্রসঙ্গে একদিকে প্রতিবেশী রাষ্ট্রকে বার্তা, অন্যদিকে নিজের ঘরে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বান। এদিন বাংলাদেশ প্রশ্নে মমতা যে অবস্থান নিয়েছেন তা যথেষ্ট কৌশলী বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বাংলাদেশের রাজনীতির সাথে আমাদের রাজনীতির সম্পর্ক নেই। ওরা কে কি রাজনীতি করবে সে নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না, কিন্তু আমাদের দেশে যে ধর্ম নিরপেক্ষতা, যে গণতন্ত্র, যে সংবিধান, আমরা যেন সেটাকে মেনে চলি। আমরা যেন অন্য কোনো উস্কানিতে আমরা যেন কোনো উস্কানি না দিই, এটুকুই আমার আবেদন। বাংলাদেশ নিয়ে একটি রাজনৈতিক দল ফেক ভিডিও ছড়াচ্ছে বলেও বিধানসভায় দাঁড়িয়ে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। অনেকগুলো ফেক ভিডিও বাজারে চলছে। কোনো একটা পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে কিছু ফেক ভিডিও চালিয়ে আগুন লাগাবার চেষ্টা করা হচ্ছে। প্লিজ দয়া করে, অনুগ্রহ করে উভয় সম্প্রদায় এর থেকে বিরত থাকুন। আমরা কেউ কিন্তু কারো পক্ষে নয়, সবাই কিন্তু সবার পক্ষে। নিজের ভাষণে মুখ্যমন্ত্রী কোনো দলের নাম নেননি, তবে তার মন্তব্য নিয়ে পাল্টা সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উনি এই বিষয়টা নিয়ে ভারত সরকারকে চিঠি দিতে পারেন। তো পশ্চিম বাংলায় ব্যাপক জনরোষ তৈরি হয়েছে বাংলাদেশের ঘটনায়। উনি ফেস সেভিং করার জন্য এটা বলছেন। আবার উনার সরকারের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সরাসরি মোহাম্মদ ইউনুসকে সমর্থন করছেন, নরেন্দ্র মোদীজির নিন্দা করছেন। তা একই অঙ্গে বহু রূপ। অতএব এইসব কথার কোনো মূল্য আছে বলে আমি মনে করি না। সম্প্রতি বিধানসভায় দাঁড়িয়েই বাংলাদেশের রাষ্ট্রসংঘের শান্তি সেনা পাঠানোর জন্য কেন্দ্রকে প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী, যা নিয়ে ঘরে বাইরে শোরগোল পড়ে যায়। এবার প্রতিবেশীকে কড়া বার্তা দিয়েও নিজের ঘরে যাতে অশান্তির আগুন না লাগে সেদিকে জোর দিলেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। মুখ্যমন্ত্রীর বক্তব্য, অপরদিকে রাজ্যে বিরোধী দলনেতার বক্তব্য। ইতিমধ্যেই উঠে এলো বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে। ঈশানিধি, বাংলাদেশের ঘটনায় বাংলায় প্রভাব। দেখুন, এটা তুমি প্রথমেই বলেছি যে বর্ডারিং যে স্টেটসগুলো আছে বাংলাদেশকে চারধারে ঘিরে, তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলা, অর্থাৎ পশ্চিমবঙ্গ। এবং পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের একটা দীর্ঘদিনের সম্পর্ক, আদান প্রদানের সম্পর্ক, প্লাস আমরা সাংস্কৃতিকভাবে এবং তার পাশাপাশি বাংলাদেশের মানুষ এখানে কেনাকাটা করতে আসেন, এখানে চিকিৎসা করতে আসেন, কাজে আমাদের দীর্ঘদিন। কিন্তু এই মুহূর্তে যে ধরনের কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি, যেখানে নাকি কলকাতা দখল, মানে সেটা বাগাড়ম্বরই ধরে নিচ্ছি, কিংবা লং মার্চ হবে, এই কথাগুলি তো অবশ্যই মানে বাংলার প্রতিটি মানুষের কাছে খুব অপমানজনক এবং যথার্থভাবে মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রতিক্রিয়া দেখিয়েছেন। এটা অস্বাভাবিক কিছু না, কিন্তু এই যে বাগাড়ম্বরতা আমরা দেখতে পাচ্ছি, আশা করি সেই বাগাড়ম্বরতার ব্যাপারে মানে বাংলাদেশের যারা এই কথাগুলি বলছেন তারা একটু বিবেচনা করে ভাববেন যে এর প্রতিক্রিয়া কি হবে। কারণ বাংলাদেশে মানে বাংলাদেশ থেকে এসে পড়াটা এত সহজ কথা নয়, এবং স্বাভাবিকভাবে আমাদের দেশের যে প্রতিরক্ষা ব্যবস্থা আছে, যদি সেরকম পরিস্থিতি হয় তাহলে সেই ধরনের জবাবের ব্যবস্থা হবে। কাজেই সত্যিই কেউ এখানে নিষ্ক্রিয় হয়ে বসে থাকবেন না, প্রশাসন না রাজ্য সরকার, সাধারণ মানুষও এভাবে কিন্তু এই ধরনের অপমান সহ্য করবে বলে আমার মনে হয় না। সুস্মিতা দি, কলকাতা দখল, লং মার্চ। আমি একটা জায়গায় বলছিলাম 1971 ইন্দিরা গান্ধীর যে মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছিলেন এবং 93,000 পাকিস্তানি সৈন্যকে বাধ্য করেছিলেন সেদিনকে মাথা নত করতে, আজকে সেই জায়গায় দাঁড়িয়ে এই যে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি আজকে যারা মুক্তিযোদ্ধারা বেঁচেও আছেন তাদের প্রায় 80 কাছে বয়স পৌঁছে গেছে। এই জেনারেশনটার পরে এই যে নতুন যে জেনারেশনটা ছাত্র সমাজ, এই ছাত্র সমাজে অনেকেই বাংলাদেশের ইতিহাসটা জানে না, কিংবা তাদেরকে হয়তো কোনো একটা উদ্দেশ্য নিয়ে তাদেরকে ভুল বোঝানো হচ্ছে
তার ফলে কি হচ্ছে, তারা একটা ভারত বিরোধী মনোভাব তাদের মধ্যে তৈরি হচ্ছে। আজকে যে এই যে আস্ফালন শুনতে পাচ্ছি আমরা 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব, এই করে নেব, সেই করে নেব, এই আস্পর্ধা পাচ্ছে কোথা থেকে? এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে যে ভারতবর্ষের জন্য বাংলাদেশের অস্তিত্ব, সেই ভারতবর্ষের বিরুদ্ধে ভারতবর্ষের পতাকাকে পদদলিত করছে, ভারতবর্ষের বিরুদ্ধে বিভিন্ন রকম স্লোগান তুলছে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর এই কথাটাও আমাদের ভালো লাগলো না। আজকে মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে যে বক্তব্যটা রাখলেন যে কোনো একটি বিশেষ রাজনৈতিক দল, কোন রাজনৈতিক দল কি উদ্দেশ্য নিয়ে রাজনৈতিক দল ফেক ভিডিও প্রচার করছেন, এটা একটা মুখ্যমন্ত্রীর বক্তব্য হতে পারে না। তিনি একটা গভর্নমেন্টের হেড, তিনি গভর্নমেন্টের হেড হয়ে দাঁড়িয়ে তার একটা দায়িত্ব বর্তায় বা সারা পশ্চিমবঙ্গের মানুষের প্রতি, সেখানে দাঁড়িয়ে তিনি এইভাবে কোনো কথা ভাসিয়ে দিতে পারে না। এবং আজকে যদি তৃণমূল কিংবা বিজেপি পলিটিক্স নয় এই পুরো বিষয় নিয়ে এ নিয়ে বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছে, সুস্মিতাদি আসবো অবশ্যই করে, কোনো রকম রাজনীতি নয় এই পুরো বিষয় নিয়ে, বাংলাদেশ নিয়ে এ নিয়েও মুখ্যমন্ত্রী কি বলেছেন শোনাবো। বাংলাদেশে আজকে সত্যি মাইনরিটিজের উপরে যে অত্যাচার চলছে সেটা আমরা কেউ ভালো চোখে দেখছি না। আমাকে অনেক সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকে বলেছিলেন যে আমরা মিছিল করতে যাব, প্রতিবাদ করি। আমি বলেছিলাম না, মিছিল করলে অনেকে তো আছে জানেন এই সময় সুযোগ নেয় রাজনীতি, যারা ভাবছেন এটা নিয়ে রাজনীতি করবেন তারা জেনে রাখুন ওটা করতে গেলে আপনার রাজ্যেরও ক্ষতি হবে, ওখানেও যারা আমাদের বন্ধু বান্ধবরা আছে, ভাই বোনেরা আছে, তাদেরও ক্ষতি হবে। সুস্মিতাদি, যারা ভাবছেন এটা নিয়ে রাজনীতি করবেন সেটা করলে কিন্তু ক্ষতি হবে, আপনি বলছিলেন রাজনীতির কথা, সেই জন্যই আমি আপনাকে আজকে বক্তব্যটা শোনালাম। এই জায়গাটায় আমি আসছিলাম, কিন্তু উনি যেটা বলছেন এবং উনি যেটা করছেন দুটোর মধ্যে কন্ট্রাডিক্ট করছে। তার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি তার পদের জায়গা থেকে, এটা তো ভারত বাংলাদেশ সম্পর্কে এইটা অবশ্যই রাজনীতি নয়, সেই জায়গায় দাঁড়িয়ে রাজনীতি করবেন না এই কথাটা যদি বলে থাকেন, মানে এটা একদম যদি এই কথাটা উনি মেনে চলেন, পদের জায়গায় আমরা যদি দেখি উনি আপনারও মুখ্যমন্ত্রী আমারও মুখ্যমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী বা দেশ যা সিদ্ধান্ত নেবে ভারত বাংলাদেশের সম্পর্কের নিরিখে, আপনি 1971-এর কথা বলছেন, কেন 1971-এর কথা বলছেন? ইন্দিরা গান্ধী যা সিদ্ধান্ত নিয়েছিলেন তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের স্বাধীনতা, নতুন দেশ তৈরি হলো, ঠিক সেই জায়গাতে তখন তো বাংলার মুখ্যমন্ত্রী প্রসঙ্গ আসেনি। আজকে মুখ্যমন্ত্রী যে কথাটা বলছেন তুমি একটু মন দিয়ে শুনেছো কিনা আমি জানি না, একটু আগে উনি বললেন যে কোনো একটি বিশেষ রাজনৈতিক দল ফেক ভিডিও বের করছেন, ফেক ভিডিও বেরোচ্ছে মার্কেটে, এবং তার পরবর্তী ক্ষেত্রে উনি বলছেন এটা নিয়ে রাজনীতি করা উচিত নয়। তাহলে রাজনৈতিক কোন দলের কথা কে বললেন? মুখ্যমন্ত্রী বললেন। তিনি তো বললেন, নামই করলেন না সুস্মিতাদি, আমি তো শুনিয়েছি, আমি কেন সমস্ত সংবাদ মাধ্যমে শুনিয়েছি, আমি জাস্ট একবার ভাস্করদার প্রতিক্রিয়া নিয়ে আপনাকে ম্যাক্সিমাম বলার সুযোগ দিচ্ছি, একটু তো বলতে হবে। আমি ভাস্করদার সুযোগ পাইনি। দেখুন, একটা কথা বলছি যে আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করছি যে বিদেশ সচিবের এই বক্তব্যের পরে বাংলাদেশের তরফ থেকে কি কোনো আমরা বক্তব্য পেয়েছি? এখনো পাইনি। আপনি একটা জানালেন যে আপনার প্রতিক্রিয়া দিলেন, সেই প্রতিক্রিয়ার প্রেক্ষিতে কোনো বক্তব্য এখনো কিন্তু আমরা যাইনি। 10 সেকেন্ড আটকাচ্ছি। ইতিমধ্যেই ভাস্করদা বললেন, জানিয়ে দিই যে ইতিমধ্যেই তাদের বৈঠক শেষ হওয়ার পর যেটা জানা যাচ্ছে এখনো সূত্র মারফত, ভারতের বিদেশ সচিব মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে সূত্র মারফত যে বক্তব্য উঠে এসেছে বলে জানা যাচ্ছে, দু দেশের সম্পর্কে একটা মেঘ তৈরি হয়েছে, এই বক্তব্য সামনে আসছে বলে সূত্র মারফত খবর। না, এই যে মেঘ তৈরি হয়েছে এটা তো দেখতেই পাচ্ছি আমরা, কিন্তু এর পরে মেঘটা কাটানোর জন্য কি ভূমিকায় অবতীর্ণ হবেন সেটা আগামী দিন অপেক্ষা করতে হবে। যেটা ঈশানীদি বলছিলেন যে দাস ফার নো ফার্দার, আর কিন্তু বিয়ন্ড এনিথিং যাওয়া যাবে না। এই কারণে যে দেখুন, এই যে কবে থেকে চলছে এটা, আগস্ট হয়ে থেকে আজকে আমরা ডিসেম্বরে বসে আছি, মানে অবস্থা আরও খারাপ হয়েছে। কিন্তু এখানে আমরা বারবার যে কথাটা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে খুব গুরুত্বপূর্ণ, যে এটার ওপরে যারা ধর্মের ওপর ভিত্তি করে রাজনীতি করে, এটা কোনো ধর্মীয় বিষয় নয়, এটা দুটো রাষ্ট্রের বিষয়। কেন্দ্রীয় সরকারের যে পদক্ষেপে ওই রাষ্ট্রে শান্তি ফিরে আসবে বা ওখানে সংখ্যালঘু সম্প্রদায় রাজনীতি করবে করা যাবে না, ওখানে সংখ্যালঘু সম্প্রদায় আক্রমণ হচ্ছে,
ওখানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ হচ্ছে, এছাড়া অন্য দলের প্রতি যে আক্রমণ হচ্ছে, যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, সেখানের জন্য সেটাকে নিরসন করার জন্য কি পদক্ষেপ নিচ্ছেন, এটা কিন্তু আজ ভারতবর্ষকে সেটা দিকে লক্ষ্য রেখে পদক্ষেপ নিতে হবে। সেই জায়গাতে অবশ্যই করে তরুণ জ্যোতির প্রতিক্রিয়া নেব। কুণাল ঘোষের বক্তব্য শোনাবো আপনাদের সামনে জনগণমনতে। একটা বিরতির পর সঙ্গে থাকুন। বাংলাদেশ পরিস্থিতি এবং তারই সঙ্গে ভারতের বিদেশ সচিবের যাওয়া এবং বৈঠকের পর আউটকাম কি, এর পরের সিচুয়েশন কি, সেদিকে আমরা নজর রাখছি। কিন্তু তার আগে আমরা শোনাবো কুণাল ঘোষ বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কি বলেছেন। যারা বাংলাদেশে বসে বলছে কলকাতা দখল করব, বাংলাদেশে বসে বলছে ভারত দখল করব, ভারত শত্রু দেশ, এরা মানবতার শত্রু। এরা এই দুই দেশের মৈত্রী চায় না। আমরা চাইছি খারাপ লোকগুলো যাতে খারাপ কাজ করতে না পারে, তার জন্য বাংলাদেশের ভেতর থেকেও চাপ তৈরি হোক এবং ভারতবর্ষের সরকারও তার জন্য যা যা করণীয় করুন। এই ধরনের প্ররোচনামূলক আপত্তিকর কথাবার্তার আমরা পুরোদস্তুর বিরুদ্ধে, কিন্তু এর সঙ্গে যোগ করব বাংলাদেশের ইউনূস সরকারেরই দায়িত্ব এই ধরনের দায়িত্বজ্ঞানহীন কথাবার্তাগুলোকে বন্ধ করানোর। ওটা ভারত থেকে হচ্ছে না, ওটা বাংলাদেশ থেকে হচ্ছে। থামাতে গেলে বাংলাদেশ সরকারকে থামাতে হবে। আলোচনায় তরুণ জ্যোতি, তোমার প্রতিক্রিয়া কুণাল ঘোষের বক্তব্য। না দেখো, লর্ড কুণাল ঘোষের বক্তব্যের প্রতিক্রিয়া দেওয়ার আমার অধিকারই নেই, ওটা নিয়ে বেশি মন্তব্য আমি করবো না। আমি দেখছিলাম বাংলাদেশের কিছু লোকগুলো ভারত দখল ফখল করবে বলে বলছিল। দেখো, বাংলাদেশে অলরেডি একটা ক্যাওয়াস চলছে। আমি চাই না সেখানে আরও কিছু ক্যাওয়াস হোক। অন্তত যারা এই লাফাচ্ছে ভারত দখল করবে বলে, তারা তাদের ওই হুজুরদের কাছে জিজ্ঞেস করে নিক, ওই আসমানি কিতাব দেখে একটু ঠিক করে নিক যে এরা আসতে গিয়ে কিছু হয় সবার জন্য 72 হুড়ে সাপ্লাই ঠিক আছে তো? ভারতবর্ষ ছাড়বে না। এই মৌলবাদীদের ওই বর্ডারের এই পারে কোনো জায়গা নেই। সেকেন্ড, বাংলার সাথে লিঙ্ক অবভিয়াসলি আছে। গুলশান কলোনি দেখিনি আমরা, 2 লাখ মানুষ থাকে, ভোটার হচ্ছে 2000, বাদ বাকি 1,98,000 কারা? মমতা বন্দ্যোপাধ্যায়ের দুধেল গাই। বাংলাদেশে বিভিন্ন দেখো, আমি মুজিবের হত্যাকারী থাকে এই পশ্চিমবঙ্গে লুকিয়ে, বাংলাদেশে প্রত্যেকের প্রতিক্রিয়া নেব। সুস্মিতাদি, রাস্তা কোন পথে শান্তি আসার জন্য খুব সংক্ষেপে ভাস্করদা প্লিজ। দেখুন, আমাদের মানে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল বাংলাদেশে, হাসিনা সরকার যখন ছিল, তখন ভারতবর্ষের সাথে একটা সুসম্পর্ক ছিল এবং ভারতবর্ষের এবং বাংলাদেশের সংখ্যালঘুরা, হ্যাঁ, বাংলাদেশের সংখ্যালঘুরা মানে অত্যাচারিত ছিল না। সরকারের দায়িত্ব নেওয়ার পর কিন্তু ভারতের তরফ থেকেই শুভেচ্ছা বার্তা গিয়েছে। বলুন সুস্মিতাদি, বলুন আপনি বলুন। আজকে যেভাবে ভারতবর্ষের উপরে যে আগ্রাসী ভূমিকা নিয়েছে বাংলাদেশ, এতে বাংলাদেশ কিচ্ছুই করতে পারবে না, শুধুমাত্র একটা আস্ফালন ছাড়া আর কিচ্ছু না। এবং এই হিন্দু মুসলমান এই ধর্ম হিন্দুদের কথা বলুন, বাংলাদেশের হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, তাদের কথা বলুন, বাংলাদেশের হিন্দুরা অত্যাচারিত হচ্ছে। দেখো, অনুপ্রবেশকারী আর শরণার্থী এই দুটো শব্দকে ব্যবহার করেছিল। অনুপ্রবেশকারী আর শরণার্থী, তাহলে আগামী দিনে যারা বাংলাদেশ থেকে চলে আসার জন্য তারা শরণার্থী না অনুপ্রবেশকারী? আপনারা বলেছেন যে শরণার্থীর জন্য আমরা প্রস্তুত, অনুপ্রবেশকারীদের জন্য নয়। তাহলে আপনারা বলুন যে বাংলাদেশ থেকে আজকে এই অবস্থার জন্য আপনারা কি শরণার্থী বলে তাদেরকে গ্রহণ করবেন? বাংলাদেশি এটা খুব ইস্যুর সঙ্গে কোনোভাবেই যারা এই গোলমালগুলো করছে, বাংলাদেশের সরকার, কুণাল দা সঠিকভাবে বলেছেন, যারা ওই ধরনের উস্কানিমূলক বক্তব্য রাখছে তাদেরকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব এবং নিতে হবে। এবং এই আপনারা অনুপ্রবেশকারী আর শরণার্থী ইত্যাদি ইত্যাদি বলে বিভিন্নভাবে আলাদা করবেন না। এখানে এইটা নিয়ে আপনারা কোনো রাজনৈতিক রাজনীতি করবেন না। এখানে হিন্দুদের কথা আমরা বলবো, রাষ্ট্র হিন্দুদের রক্ষা করার কথা আমরা বলবো না। আপনারা বলুন যে হিন্দুদের কথা আমরা বলবো, আমাদের হিন্দুদের কথা বলবো।
তিনজনকে রাজনীতির বাইরের কথা একটু ঈশানীদি, এটা হয় না কোনোদিনও যে আপনারা আলাদা করবেন। হয় ঈশানীদির বক্তব্য রাখতে দেওয়ার সুযোগ দিতে হয়। প্লিজ ভাস্করদা, ঈশানীদি। দেখুন, যেটা ঘটছে সেটা হচ্ছে বাংলাদেশে রাজনৈতিক দল, একটা নির্দিষ্ট রাজনৈতিক এবং প্রতিক্রিয়াশীল গোষ্ঠী এই ধরনের একটা পরিস্থিতি, বিদ্বেষের একটা পরিবেশ তৈরি করছে। তার প্রতিক্রিয়াতে এখানে যারা রাজনৈতিক দলের যারা রয়েছেন তারাও প্রতিক্রিয়া দেখছে, কিন্তু ইন্টারাকশনটা স্টেট টু স্টেট লেভেলে হতে হবে। এক, দুই হচ্ছে মাইনরিটি বলতে দুটো মাইনরিটি এখানে লক্ষ্য, এটা মানতে হবে যে আওয়ামী লীগেও যারা রয়েছেন তারাও কিন্তু শাস্তি পাচ্ছেন, তারাও পারসিকিউটেড হচ্ছেন, শুধু ধর্মের ভিত্তিতে হচ্ছে না, রাজনৈতিক পরিচিতি এবং আওয়ামী লীগের সঙ্গে কারা কারা যুক্ত ছিলেন সেখানেও উইচ হান্টিং হচ্ছে। এবং 3 নম্বর কথা, এই মাইনরিটির বিষয় যেটা এখন ভীষণ প্রকট হয়েছে, এই মাইনরিটির বিরুদ্ধে, বুদ্ধিস্ট মাইনরিটির বিরুদ্ধে, চাকমাদের বিরুদ্ধে চট্টগ্রামে কত দিন ধরে ল্যান্ড গ্র্যাব হয়েছে। কাজেই বাংলাদেশের যদি আমরা হিস্ট্রি দেখার চেষ্টা করি, সংখ্যালঘুদের প্রতি একটা মানে বিমাতৃসুলভ আচরণ বরাবরই হয়ে এসেছে, কিন্তু সেটা অগাস্ট মাসের পরে একটা আরো মারাত্মক স্তর হচ্ছে। তার কারণ হচ্ছে কোনো সেন্ট্রাল কন্ট্রোলিং অথরিটি নেই, এবং যেহেতু হাসিনাদি দীর্ঘদিন ধরে একটা নিয়ন্ত্রণ ঝাড় করেছে, আরো তো মানে চারিদিকে একটা বিভৎস রূপ দেখা যাচ্ছে। আমি যেটা বলছিলাম আপনাদেরকে সেটা আবার বলছি, যে মৌলবাদী শক্তি কোনো ধর্মেরই ভালো নয়, এবং যে কোনো মৌলবাদী শক্তি যার রাজনৈতিকীকরণ হবে এবং যার প্রতিহিংসা পরায়ণ হবে, সেই মৌলবাদী শক্তি কিন্তু কোনো সরকার, কোনো সুষ্ঠু প্রশাসনকে চলতে দেবে না। এক্ষেত্রে কি বাংলাদেশে প্রশ্রয় দেওয়ার চেষ্টা চলছে? প্রশ্রয় দেওয়া চলছে যদি বলি যে তারা নিয়ন্ত্রণ করতে পারছে না, সেটা যদি আপনি প্রশ্রয় বলেন প্রশ্রয়, কিন্তু আমার আশঙ্কা আছে যে যেভাবে এই ধরনের বিস্ফোরক পরিস্থিতি তৈরি হয়েছে, একটু আগে আপনি দেখাচ্ছিলেন যে কী পরিস্থিতি, এবং আরও আমরা দেখবো, এটা আমার মনে হচ্ছে এটা আমাদের দুর্দশা। এইটা নিয়ন্ত্রণ করার যে মাস্টার প্ল্যান বা সেইটা কি ইউনিট সরকারের কাছে আছে? ইউনিট সরকারের কাজ হচ্ছে নতুন ব্যবস্থা তৈরি করা, কিন্তু তার মাঝে এইটা একটা প্লাবনের মতো বক্তব্য দিয়ে যেগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে, তা না হলে পরিস্থিতি আরো খারাপ হবে। কারণ হচ্ছে আজকে ওখানে মিছিল থেকে আমি জানি না, যারা সেনাবাহিনী চাকরি করছে, বাংলাদেশের সেনাবাহিনী যুদ্ধ করেছে, তাদের যদি যুদ্ধ না করে থাকে, তারা যুদ্ধ করার কথা বলছে, তাদের অবসরকারী আমাদের এখানে আপনারা গেছে এখনো অবধি। আপনারা 4 মাসের কথা বলছেন, 5 তারিখের আগস্ট মাস থেকে আজকে 9 তারিখের ডিসেম্বর মাসে, এখনো দেখুন মেঘটা কিন্তু আরো গাঢ় হয়েছে। এটা বলছি যে আমাদেরকে সচেতন হতে হবে যে এই মৌলবাদী উপদ্রব যদি বাড়তে থাকে, এটা কিন্তু মৌলবাদ এবং সন্ত্রাসবাদের মধ্যে, এখন যে চারদিকে আপনি তাকান বিশ্ব রাজনীতিতে, মৌলবাদ থেকে সন্ত্রাসবাদে চলে যাওয়ার জায়গাটা কিন্তু খুব সংকীর্ণ, সেটা বাংলাদেশকে বুঝতে হবে। এবং তারই সঙ্গে থেকে দূরে চলে আসার বা সমাধান বার করার রাস্তা কোন পথে, ইতিমধ্যেই যে আলোচনা শুরু হয়েছে সেই আলোচনায় সমস্যা সমাধান হবে কিনা সেটিকে আমরা তাকিয়ে থাকবো। অবশ্যই প্রত্যাশা তো থাকবে যাতে সমাধান হোক। আপনাদের সবাইকে ধন্যবাদ জনগণমন এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আজকের মতো জনগণমন এখানে শেষ করছি, নিচে একটা বিরতি, এরপর 1 ঘন্টায় সারাদিন দেখুন পায়েল এবং শুভদীপের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।